প্রতীক পেলেন প্রার্থীরা। কাল থেকে পুরোদমে শুরু নির্বাচনী প্রচার। ভোটের মাঝে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না, অভিযোগ জামায়াতে ইসলামীর। এবং সিলেট বিভাগে 7টি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন। শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলবে বিকেল 4টা পর্যন্ত। বগুড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল 10টা থেকে জেলার 7টি আসনের 35 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই প্রথম বগুড়া 6 সদর আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সিলেটের 6টি আসনের বিএনপি, জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করেন। এ সময় আচরণবিধি মেনে চলতে সকল প্রার্থীর প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক সারোয়ার আলম। রাজশাহীতে 6টি সংসদীয় আসনের 29 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। কুমিল্লার 11টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। জেলার 11টি আসনে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সীমানা জটিলতায় তফসিল পরিবর্তন হওয়ায় পাবনা 1 ও 2 ছাড়া পাবনার 3টি আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট 18 জন প্রার্থী। রাঙামাটির সংসদীয় আসন 299তে প্রতিদ্বন্দ্বী 7 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফি। ময়মনসিংহের 11টি আসনের দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীদের চাহিদা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার। প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় প্রার্থী ও সমর্থকদের মাঝে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। মাহফুজা, আপনি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন এই সম্পর্কে, এই মুহূর্তে নতুন করে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আজ দুপুরের মধ্যেই কিন্তু ঢাকা 15 এবং 13 আসনের যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু শেষ হয়েছে। আমরা দেখেছি 15 আসনে জামাতের আমির শফিকুর রহমানের যেই দলের প্রতীক যে দাঁড়িপাল্লা সেটি কিন্তু তারা পেয়েছেন এবং তিনি পাওয়ার পাশাপাশি আমি দেখেছি যে তার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি বিএনপির শফিকুল ইসলাম মিল্টন, তিনিও কিন্তু ধানের শীষ প্রতীক পেয়েছেন। এর বাইরে যদি বলি যে 13 আসন, সেখানে কিন্তু হেভিওয়েট প্রার্থী বিএনপি মনোনীত ববি হাজ্জাজ পেয়েছেন ধানের শীষ এবং মামুনুল হক খেলাফত মজলিসের যিনি প্রধান, তিনি কিন্তু তার দলীয় প্রতীক রিকশা পেয়েছেন। এর বাইরে 2 জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন যারা কলস এবং কলম মার্কা পেয়েছেন। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে যখন যাচ্ছিল সময়গুলো, আমরা দেখেছি নির্বাচন ভবনে কিছুক্ষণ আগেই এসেছে বাংলাদেশ খেলাফত মজলিসের 5 জনের একটি প্রতিনিধি দল এবং এখানে যিনি সিনিয়র নাইবে আমির ইউসুফ আশরাফ, তিনি নির্বাচন কমিশনে এসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন এবং বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। বিশেষ করে আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু ইঙ্গিত তিনি দিয়েছেন এবং নির্বাচন ভবনে যেরকম বলেছেন গণমাধ্যমের সামনে এসেও কিন্তু তিনি একটি ব্রিফ করেছেন এবং বলেছেন যে নেত্রকোনার দুর্গাপুর এবং কলমাকান্দার যে ইউনো, তাদের ব্যাপারে তার অনেক অভিযোগ। এদের ব্যাপারে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের ব্যবস্থা নিতে যে বিষয়টি তারা বলেছেন সেটি কিন্তু ছিল এরকম যে অবিলম্বে তাদের প্রত্যাহার করতে হবে। বিশেষ করে দুর্গাপুরের যিনি ইউনো, তাকে যদি প্রত্যাহার না করা হয় তিনি একটি বিশেষ দলের পক্ষ হয়ে
নির্বাচনী যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নষ্ট করছেন। এরকম অভিযোগের মধ্য দিয়ে তিনি বলেছেন যে ড্রোন এবং সিসি ক্যামেরা কেন্দ্রে কেন্দ্রে রাখতে হবে, আর নয় ভোটের মাঠে যে প্রভাব বিস্তার সেটি কিন্তু অব্যাহত থাকবে, কারণ তার চারদিকের যে নির্বাচনী পরিবেশ সেটি একেবারেই আশঙ্কাপূর্ণ রয়েছে। ফলে আগামী ভোটের মাঠে সমান সুযোগ সব দলের থাকবে না। এরকম একটি অবস্থায় আসলে নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন এবং অচিরেই এই ব্যবস্থাগুলো নেবেন বলেও তিনি জানিয়েছেন। জি, এই ছিল টুম্পা আমার কাছে নির্বাচন ভবন থেকে সবশেষ পরিস্থিতির খবর। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা মুসলিহি। ভোটের মাঠে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ নিতে গিয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও কমিশন ব্যবস্থা নিচ্ছে না। কোন প্রার্থী আচরণবিধি মেনেও যদি কারো বাড়িতে গণসংযোগে যায়, সেটা অভিযোগ আকারে অন্য প্রার্থীরা ফোন করলে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা সতর্ক করা হচ্ছে, আপনাদের আচরণবিধি মেনে চলেন। আবার কেউ শত শত লোকের মধ্যে বাতি জ্বালিয়ে মিটিং করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাদের প্রতীকের প্রচারণ করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। ইট মিনস যে লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না। খুব যতনে সেরা মানে উপাদানে স্বাদে করা এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেশের খবরে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। কর্মবিরতিতে রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। সিলেট থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 7টি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। দীর্ঘ 2 দশক পরে সিলেট যাচ্ছেন তিনি। সিলেট থেকে ফিরে চট্টগ্রাম বিভাগে নির্বাচনী প্রচারণায় যাবেন তারেক রহমান। ঐতিহ্য অনুসরণ করে সিলেট থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, সিলেটের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় সস্ত্রীক ঢাকা ছাড়বেন তারেক রহমান। দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। আগামীকাল বেলা 11টায় নগরের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সিলেটের জনসভা শেষে ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জ সহ দলের কয়েকটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দেশের খবরের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে রোগীর স্বজনদের হামলার শিকার হয়েছেন চিকিৎসকরা। প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে অপারেশন থিয়েটারে চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছেন উত্তেজিত রোগী স্বজনরা। এরই প্রতিবাদে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যারা ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এই হাসপাতালের সামনে এই মুহূর্তে তারা মানববন্ধন করছেন এবং সেই সাথে কিন্তু তারা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যতক্ষণ না যা দুর্বৃত্তদের যারা আসলে চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছেন তাদের বিচার না হয়। আমরা এই পর্যায়ে একটু কথা বলবো যে আপনারা আসলে এখন কি চাচ্ছেন? 3টা দাবি আমাদের এখানে। পেশেন্টের যে লোক আমাদের ডক্টরদের গায়ে আঘাত করেছেন তাকে আইনগতভাবে সর্বোচ্চ তার শাস্তির ব্যবস্থা করতে হবে এবং পুলিশ প্রশাসনকে এ ব্যাপারে যথাযথ দায়িত্বের সাথে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, তাদেরকে ব্যবস্থা করতে হবে। 2, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের দাবি হচ্ছে আমাদের ডক্টরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যদি এখানে পুলিশ ফোর্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাডিশনাল এখানে যেভাবে তারা কোঅপারেট করতে পারে প্রশাসন সেভাবে আমাদের ডাক্তারদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, না হলে আমরা কর্মস্থলে নিরাপদ ফিল করতেছি না।
আর তৃতীয়ত হচ্ছে আমাদের প্রশাসনের কাছে আরও একটা দাবি যে আমাদের পুরো হসপিটালকে সিসিটিভি ক্যামেরা আমাদের আনতে হবে, যাতে এই ব্যাপারগুলোতে ফার্দার যদি কোনো হয় তাহলে আমরা প্রপার এভিডেন্স রাখতে পারি। সমস্যা হচ্ছে না আপনাদের কর্মবিরতিতে, ইন্টার্নরা যে কর্মবিরতি? হ্যাঁ, রোগীর সমস্যা হচ্ছে, এর জন্য আমরা আমাদের যাতে এমার্জেন্সি পেশেন্টগুলো তাদের জন্য আমরা আমাদের একটা টিম রেডি রেখেছি। এছাড়া যদি মানে কোনো পেশেন্টের এরকম হয় যে আমাদের কারণে আমরা এতটুকু আশ্বাস দিতে পারি যে আমাদের জন্য কোনো পেশেন্ট মারা যাবে না। ধন্যবাদ আপনাকে। সবকিছু মিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সামন থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির এই ছিল আমার কাছে সর্বশেষ। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।